ওই এরিয়ার ছোট অভিষেকই বলা হয়, তাকে ছোট অভিষেক বা হচ্ছে ওই ছোট ভাইপো। এ হচ্ছে কিন্তু ছোট ভাইপো ছিল, এবং ছোট ভাইপো তৈরি হতে গেলে তো একটা বড় ভাইপোর অনুপ্রেরণা লাগবে। তার কারণ প্রচুর প্রপার্টি করে, যে প্রায় 1300 কোটি টাকা বলছে, তো তার 1300 কোটি টাকার প্রপার্টির অভিযোগ। একজন এমএলএর বর তার এত কোটি টাকার প্রপার্টি কি করে আসে? সিনেমা করতো ঠিক আছে, কিন্তু দেব কখনো কি দাঁড়াতে চেয়েছিল? এই মমতা ব্যানার্জি শুরু করলো যে দেবকে প্রথম দাঁড় করানো, সুরুচির সঙ্গে ডেকে নিয়ে বিভিন্ন মহিলাদের এক্সপ্লয়েট করার অভিযোগ, এবং 3 রকম জিনিসপত্র পাওয়া যায়, কন্ডোম পাওয়া যাচ্ছে, তারপরে তার চোখে যে দাদা আমরা দেখছি যে দেবরাজ গ্রেপ্তার হলেন। এই দেবরাজ পাপাই নামে এই যে বাগুইহাটিতে পরিচিত ছিল, সেই দেব পাপাই এক সময় দেবরাজে পরিণত হলো, এবং চুরি থেকে, দুর্নীতি থেকে, তোলাবাজি থেকে সমস্ত রকমের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং সেইখানকার এলাকার মানুষেরা বলছে তিনি খুনও পর্যন্ত করেছেন। এই যে এত সমস্ত কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি গুন্ডা দমন করি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমার অগোচরে এই সমস্ত কাজগুলো হয়, দুর্নীতিগুলো হয়, চুরিগুলো হয়। এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, ওই একটা সিংহ শাবকের জন্ম নিতে গেলেও যেখানে অনুপ্রেরণা ছাড়া হয় না, কালীঘাট বা ক্যামাক স্ট্রিটের অনুপ্রেরণা লাগে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার মনে হয় যে দেবরাজ চক্রবর্তী, তিনি যে বলা হচ্ছে 100 কোটি টাকা অলরেডি দুর্নীতি করে বসেছেন এবং তার নামে 1300 কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে, এইটা কিন্তু একদমই নয়। তার কারণটা হচ্ছে যে এখানে ওই 25-75-এর ভাগ হতো, যার জন্যই এত টাকা দুর্নীতি করতে পেরেছে। আজ যদি 1300 টাকার দুর্নীতি দেবরাজ চক্রবর্তীর হয়, তার মানে আপনি ধরে রাখবেন যে এই দুর্নীতি কিন্তু 5200 কোটি টাকা হবে। তার কারণ হচ্ছে এর এই 3 ভাগ যেত কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে, আর 1 ভাগ পেতে হচ্ছে দেবরাজ চক্রবর্তী। এই দেবরাজ চক্রবর্তীর নামে যে সমস্ত অভিযোগ উঠেছে, কোনো কিছু বাকি নেই। আপনি চুরি, দুর্নীতি, জালিয়াতি, শিক্ষা দুর্নীতি, এবং তার সাথে আপনি বিভিন্ন প্রপার্টি এক্সপ্লয়েট করে নেওয়া, এবং তার সাথে যদি দেখা যায় খুনের অভিযোগ সেখানেও আছে, এবং তাকে ওই এরিয়ার ছোট অভিষেকই বলা হয়, তাকে ছোট অভিষেক বা হচ্ছে ওই ছোট ভাইপো। এ হচ্ছে কিন্তু ছোট ভাইপো ছিল, এবং ছোট ভাইপো তৈরি হতে গেলে তো একটা বড় ভাইপোর অনুপ্রেরণা লাগবে। তো সেই ক্ষেত্রে এই বড় ভাইপোর অনুপ্রেরণায় এই একটা ছোট ভাইপো তৈরি হয়েছে। আর মমতা ব্যানার্জি শুধু তো দেবরাজ চক্রবর্তী নয়, শওকত মোল্লা, শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, প্রত্যেকটাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৈরি। এবং শওকত মোল্লাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তুই তো বোম বাঁধিস। হ্যাঁ, জীবনতলাতে যখন সে বাস স্ট্যান্ড করার কথা বলেছে, তখন তুমি বোম বাঁধিস। তো শওকত মোল্লা এখন এনআইএ তাকে অ্যারেস্ট করেছে, এবং শওকত মোল্লা শুধু তাই নয়, শওকত মোল্লা খুন করেছে। শওকত মোল্লা হচ্ছে মহিলা, এই মানে তাদের বাচ্চাদের মানে ইয়ে করে কিডন্যাপ করে তাদেরকে হচ্ছে তাদের মাদের হচ্ছে ধর্ষণ করেছে বলেও এরকম অভিযোগ উঠেছে। তারপরে হচ্ছে দেখুন, এইটা তো মানে ধরুন অভিযোগ, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল, যখন তার বুলডোজার দিয়ে তার ছেলে ওই মাতলা নদী সম্ভবত তার যে চর বুঝিয়ে অরণ্যকূলে তৈরি করেছেন, সবথেকে দেখবেন যে অরণ্যকূলে যে পিলারগুলো, সেই পিলারগুলো হচ্ছে বিশ্ববাংলার লৌহ। এই বিশ্ববাংলার লৌহ কী করে আসলো? ওই যে প্লাস্টিকগুলো থাকে, যে প্লাস্টিকগুলো হচ্ছে ত্রাণের জন্য দেওয়া হয়, ওই প্লাস্টিকগুলো ওই ইউজ করছে, ওটাও ছাড়েনি। এবং এইগুলো তো সব জায়গায় হচ্ছে, যে এখন বিভিন্ন জায়গায় যদি আপনি ক্লাবগুলো খোঁজেন, তাহলে একটা ওই বেড এবং তার সাথে বিছানা পাবেন, তার সাথে হয়তো কন্ডোমের প্যাকেট পাবেন, আর তার সাথে বিভিন্ন ত্রাণ তহবিল। এবং আজকেও দেখা যাচ্ছে মনোজ তেওয়ারি, যে হচ্ছে প্রতিমন্ত্রী ছিল, সেই প্রতিমন্ত্রীর ঘরে কি পাওয়া গেল? বিভিন্ন ত্রাণের জিনিসপত্র, এবং তার সাথে আরও পাওয়া গেল সবথেকে ভয়ঙ্কর ওই তরোয়ার পাওয়া গেল, এবং মানুষকে মারার জন্য যে সমস্ত অস্ত্রপাতি ভয়ানক, সেইগুলোও কিন্তু পাওয়া গেছে। এর মতো জায়গায় হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজে ওপেন মিটিংয়ে বললো তুই তো বোম বাঁধিস। আমি তো বলবো এনআইএর উচিত যে মমতা ব্যানার্জির আন্ডারে থেকে তার ক্যাবিনেটের লোক বা তার দপ্তরের তার আন্ডারের এমএলএ, তিনি নিজে সাক্ষী দিচ্ছেন, তাহলে এনাকে তো উইটনেস করা উচিত। মমতা ব্যানার্জি এই কেসে উইটনেস করা উচিত, যে তার যে বোম বাঁধা কেস, এই বোম বাঁধা কেসের উইটনেস হিসাবে মমতা ব্যানার্জিকে রাখা এনআইএর অন্তত উচিত। কারণ এটা তো তিনি নিজেই স্বীকার করেছেন, আর মুখ্যমন্ত্রী তো তিনি, তার চোখ কান সব দিকেই খোলা থাকে, এবং তার কথা তো অবিশ্বাস করা যায় না। তাহলে বোম বাঁধা যখন অভিযোগ উঠেছে, তাহলে মমতা ব্যানার্জিকে কাজ করিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, যে শওকত মোল্লা যে বোম বাঁধে আপনি কি করে জানলেন? আপনার কাছে মুখ্যমন্ত্রী মানে সব ধরনের প্রমাণ আপনার কাছে থাকবেন, বা ওই টাইমে আপনি যখন কনফিডেন্টলি একটা ভরা জনসভায় বললেন, তারপরে আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আপনি তো কোনো ব্যবস্থা নেননি। তখন আপনি তো ওই রকমই শওকত মোল্লার মতোই ক্রিমিনাল। মানে আপনি ক্রিমিনালের বোম বাঁধাটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, এবং তাকে বলছেন যে ভোটের আগে যে তার সিকিউরিটির যাতে অসুবিধা না হয়, তাতে আমার সিকিউরিটি কমিয়ে ওকে সিকিউরিটি দেওয়া হোক। এইরকম পর্যায়ে তিনি চলে গেছেন। মানে একজন খুনি, একজন ধর্ষক, এবং এইরকম ধরনের একটা বড়সড় ক্রিমিনাল, যাকে মাস্টর নামে সারা এরিয়া গান পর্যন্ত বেরিয়ে গেল। সেই কেউ মাস্টর বলছে, কেউ গাঁজাখোর বলছে মহাখালীর গাঁজাখোর। সেই লোকটাকে
আপনি দিনের পর দিন পুষেছেন। তার সাথে জাহাঙ্গীর খান এর ডায়মন্ড হারবার মডেল বলুন, আর ওদিকে হচ্ছে শেখ শাহজাহানের কুকীর্তি বলুন, কোনোটাই কিন্তু কোনো অংশে কম না, এবং সমস্ত কিছু হয়েছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। তার একটাই কারণটা হচ্ছে রাজ্যে চলতো লুটতরাজ, ওই 25-75 শেয়ারে চলতো। মমতা ব্যানার্জি জানতো একটাই, আমার হচ্ছে টাকা চাই, আমার সম্পত্তি চাই, যে যেখানে পারছে তুমি লুটে পুটে খাও, শুধু আমাকে ভাগেরটা পাঠালেই হতো। এটা ভাগেরটা পাঠিয়ে দিত, এটা বোম বেঁধে করুক, খুন করে হোক, ধর্ষণ করে হোক, এটা টাকা পেলেই হলো, বা বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে হোক বা এক্সটর্শন করে হোক। সেই দেবরাজ চক্রবর্তীও তাই করেছে। দেবরাজ চক্রবর্তী কে? অদিতি মুন্সির হাজব্যান্ড। অদিতি মুন্সি কি এমন? অদিতি মুন্সিকে কোনোদিন সে গান করে, তার দেখে মনে হয় যেন সে কিছুই জানে না, অথচ সে কোনো কিছুই না। এটা ভোটের আগে থেকেই কিন্তু ওখানকার এখন যিনি জয়ী হয়েছেন মিস্টার তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু বারবার অভিযোগ তুলেছেন, একাধিকবার অভিযোগ তুলেছেন। এবং আমার খুব ভালো করে মনে আছে যে তরুণদা বারবার বলছিল যে এখানে অদিতি মুন্সি তো কিছু নয়, দেবরাজ চক্রবর্তী তার বেআইনি প্রপার্টি কিন্তু প্রচুর আছে। ভোটের আগে, এটা ভোটের পরে বলেছেন তা কিন্তু নয়, ভোটের আগে কিন্তু বলেছেন, এবং বেশ কিছু প্রমাণও কিন্তু সামনে এনেছেন। এবং আজকে যখন এই দেবরাজ চক্রবর্তী, কিছুদিন আগেও একবার যেন দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হচ্ছে, যদিও সেইবারই অ্যারেস্ট হয়নি, এবার তাকে তো পালিয়ে গেল, পুরুলিয়া থেকে তুলে নিয়ে আসলো। এইবার তার এগেনস্টে তরুণদার যে অভিযোগগুলো ভোটের আগে করেছিলেন, দেখা গেলো সেই অভিযোগগুলো সত্যি। তার কারণ প্রচুর প্রপার্টি করেছে, প্রায় 1300 কোটি টাকা বলছে, তো তার 1300 কোটি টাকার প্রপার্টির অভিযোগ। একজন এমএলএর বর তার এত কোটি টাকার প্রপার্টি কি করে আসে? এইটা কি করে করলে? এটা মমতা ব্যানার্জির অগোচরে করলে? এটা কোনোদিন সম্ভব? যে বলে আমি গুন্ডা দমন করি, আমার সব জায়গায় চোখ থাকে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। যদি 1300 কোটি টাকার অভিযোগও থাকে, যদি 1300 কোটি টাকা এই দেবরাজ চক্রবর্তীর থাকে, তাহলে আমি বলবো 5200 কোটি টাকা টোটাল, তার ভিতরে 75% কালীঘাট অ্যান্ড কামার স্ট্রিটে গেছে, যার জন্যই মমতা ব্যানার্জি কোনো রকম কোনো অভিযোগ করেনি, এদের বরং তোল্লাই দিয়ে গেছে যে তোমরা করে যাও, চালিয়ে যাও। অন্যদিকে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবী রাখা নিয়ে একাধিক ওনাকে আক্রমণ করা হয়েছিল, ভোটের টিকিট দেওয়া হয়েছিল না। অন্যদিকে দেখা যাচ্ছে একের পর এক তথ্য কিন্তু চলে আসছে এই সরকার বদলের পর থেকে, সব্যসাচী দত্ত থেকে আরও অনেকের নাম। দেখুন, মমতা ব্যানার্জি যে ফোন করেছিল যখন সিবিআই অ্যারেস্ট করে পার্থ চ্যাটার্জিকে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু মমতা ব্যানার্জি ফোন তোলে না। তাহলে সেই জায়গায় দেখা গেল যে আমার যেটা মনে হয়েছিল যে ওই যে 52 কোটি টাকা না 50 কোটি টাকার বেশি এবং বেশ কয়েক কিলো সোনা পাওয়া গেছিল, মমতা ব্যানার্জি ওটাই রাগ করেছিল। টাকাটা তোর ঘরে, তুই বান্ধবীর ফ্ল্যাটে রেখেছিস কেন? ওই টাকার তো যে ভাগটা, ওটা তো সব এনফোর্সমেন্ট ডিরেক্টর তুলে নিয়ে চলে গেল, ওই জন্যই রাগ করেছিল, যার জন্যই টিকিটটা দেয়নি। আর এরা তো সব বাকিরা, দেবরাজ চক্রবর্তী বলুন, জাহাঙ্গীর খান বলুন, বা হচ্ছে এই শওকত মোল্লা, শেখ শাহজাহান, এরা সবাই হচ্ছে এই 25-75 ভাগে এরা কিন্তু দিত। না হলে দেখুন, এই যে আপনি যদি বলেন যে সব্যসাচী দত্ত তার যে বান্ধবী, সেখানে কয়েক কিলো হচ্ছে সোনা পাওয়া গেল হচ্ছে তার বান্ধবীর বাড়িতে, যদিও তার নিজের বউয়ের হচ্ছে গ্রামে নাকি সোনা। তো এই সোনাগুলো আমার মনে হয় যে সোনা বা যে প্রপার্টি ভ্যালুয়েশন তার ওই 75% অলরেডি কালীঘাটে আছে, যার জন্য এদেরকে কোনোদিন কোনো কিছু করেনি। তার কাছে মুখ্যমন্ত্রীর কাছে খবর নেই, এটা তো কোনো মতে হতে পারে না। আর দেখুন, আমি যখন পার্থ চ্যাটার্জি যখন টিকিট পেলো না, আমারও তখন খারাপ লাগছিল। এই দলটা সমস্ত ক্রিমিনালদের টিকিট দেয়। আজকে পার্থ চ্যাটার্জি খুব দুঃখ করেছিলেন যে আমার তো বান্ধবী একটা, আমার তো বেশি বান্ধবী নয়, একটা বান্ধবীর জন্য এরকম করালো। অন্যজন তো কতজন বান্ধবী, যে অরূপ বিশ্বাস কি বান্ধবীর অভাব? আপনি অরূপ বিশ্বাসের কথাই ভাবুন না, যেভাবে ভাইফোঁটা দেওয়া হয় ওই রকম অতগুলো বোন কারণ নেই, আমি অন্তত দেখিনি। আমি জানি না এইবার ওই বোনগুলো কি করে ভাইফোঁটা দেয়। কৌশানী বলছে যে আমি সারা বছর গিফট পাই, অন্যান্য তো সব নিয়ে নিচ্ছে, আর এখানে গিফট দেয়, মানে সেই গিফটগুলো সারা বছর পেয়েছে হচ্ছে অরূপ বিশ্বাসের কাছে না। এইবার কী হবে আমি জানি না। আমার মনে হয় যদি উনি এরপরে অ্যারেস্টও হয় বা কোনো কিছু করে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ভাইফোঁটার জন্য একদিন অন্তত ছেড়ে দেওয়া বা অ্যারেঞ্জ করে দেওয়া। নাহলে এই বোনগুলো কী হবে, যে বোনগুলো দীর্ঘদিন ধরে গিফট পেয়ে এসছে টলিউডের, এবং টলিউডের একজাক সবাই আজকে যারা বিভিন্ন রকম তারা অভিযোগ করছে, এই করতে পারিনি, সেই করতে পারিনি, সরব বিষয়ে চাপে করতে পারিনি, এগুলো সব ন্যাকামো, আর কিছুই না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা দেখবেন যে মমতা ব্যানার্জি যখন মিছিল করতো, তখন কিন্তু ওনার দলের প্রকৃত যারা কর্মী তারা কিন্তু ওনার পাশে ধারে কাছে যেতে পারতো না। বা কোনো একটা স্টেজে যখন বসতো, তখন দেখবেন সব হচ্ছে এই টলিউডের লোকজনগুলো গিয়ে বসে আছে। একজনের নাম বলছি, সম্ভবত দিগন্ত সামথিং নাম, তাকে সে কি এমন, মানে তার কি কোয়ালিফিকেশন আছে যে তাকে আপনি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার বানিয়ে দেবেন? কোন যোগ্যতার ভিত্তিতে? দেশে কি অভাব পড়েছে, বা এই রাজ্যে শিক্ষিত লোকের কি বা কোয়ালিফাইড পার্সনের অভাব পড়েছে যে আপনি পাবলিক সার্ভিস কমিশনের একজন মেম্বার বানাতে হবে একজন টলিউডের লোককে? আজকে তারা কি কেউ আছে? দেখবেন এই যে মিছিলটা করেছিল, একজনকেও পাওয়া যায়নি।
এই যে টলিউডের লোকজনকে দিনের পর দিন উনি সামনে বসিয়েছেন, কিন্তু ওনার দলের প্রকৃত যারা সত্যিই লড়াইটা করে তাদের কিন্তু কোনোদিন স্টেজে বসতে দেননি বা রাস্তায় তার পাশে দাঁড়াতে দেননি। রচনা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলেছেন যে আর্ট বানাতে থাকতে গেলে যোগ্যতা থাকা দরকার, আমি আর্ট বানাতে থাকি। ওনাকে মানে না, এইটা নিয়ে দেখুন রচনা ব্যানার্জিকে নিয়ে অনেকেই অনেক কথা বলবে, সেই কুইন্টাল ব্যাপারটা। তো সেটা নিয়ে আমি একটা কথা বলবো, আরবানাতে উনি যতদূর আমি জানি থাকে হচ্ছে সম্ভবত ইলেকশনে জেতার আগে থেকে। সেটা অবভিয়াসলি বাই দ্য টাইম যতদূর জানি রচনা ব্যানার্জি সম্পর্কে ওড়িয়া এবং বেঙ্গলি, প্রথম দিকে ওড়িয়ায় অভিনয় করতেন, তারপরে বেঙ্গলে এবং প্রচুর মুভি করেছেন, তারপরে হচ্ছে এই দিদি নাম্বার ওয়ান। তো সেখান থেকে তার প্রচুর ইনকাম হয়েছে, স্বাভাবিকভাবে সে আরবানাতে থাকতো। কিন্তু পরবর্তীকালে সেই ফায়দাটা তো মমতা ব্যানার্জি নিয়ে তাকে দাঁড় করিয়েছেন। শুধু আপনি রচনা ব্যানার্জি কেন ভাবছেন, প্রতি বছর ভোটে আসলে সব থেকে দেখুন দিদির মানে সেবা করার সুযোগটা একজনই পায়নি, সেটা হচ্ছে কোয়েল মল্লিক। এই শেষ মোমেন্টে মাত্র 66 দিন সেবা করার সুযোগ পেয়েছেন এবং তারপরে তাকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। আদারওয়াইজ আপনি যদি ভালো করে লক্ষ্য করেন প্রতি বছর দেব থেকে শুরু করে, এবং দেবকে নিয়ে অনেক 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 সমালোচনা করতে পারবো, আমাকেও বলতে পারে আমি দেবের না, দেবের ফ্যান ফলোইংগুলো দেব সিনেমা করতো ঠিক আছে, কিন্তু দেব কখনো কি দাঁড়াতে চেয়েছিল? এই মমতা ব্যানার্জি শুরু করলো যে দেবকে প্রথম দাঁড় করানো। দেব সোম প্রতি বছর দেখবেন কিছু লোককে এক্সেপ্ট মানে খুব এস্টাবলিশ যাদের ভেতরে আছে, আমি দেখবো যে প্রসেনজিৎ জিৎ বাদে সমস্ত যারা রয়েছে টলিউডে, যে সমস্ত যারা সবাই ভোটে দাঁড়িয়েছে, সবাই কেউ হেরেছে বা কেউ জিতেছে এবং মমতা ব্যানার্জির দলে সবাই জয়েন করতে বাধ্য হয়েছে। এই কোয়েল মল্লিক যে না দাঁড়াতো, তার কি ওই সুরিন্দার ফিল্মস আদেও টিকতো? কারণ এখানে বলাই হচ্ছে স্বরূপ বিশ্বাস বা অরূপ বিশ্বাস যেভাবে তারা সিন্ডিকেট রাজ চালিয়ে গেছে, বা বিশেষ করে সাফার করেছে সব থেকে বেশি কে, এখন যে শাসক দলের এমএলএ রুদ্রনীল ঘোষ, তো তারা তো সাফার করেছে। তারা রুদ্রনীল ঘোষ তো যথেষ্ট ভালো অ্যাক্টর, তিনি যেভাবে যা অভিনয় করতেন, যেভাবে আমরা দেখতে পেয়েছি, তারপরে কটা সুযোগ পেয়েছে এই সরকারের যেদিন বিরোধিতা করার সুযোগ করেছেন, বা যেদিন তিনি মমতা ব্যানার্জির এগেনস্টে ভবানীপুরে ভোটে দাঁড়িয়েছেন, তারপরে আজ পর্যন্ত সিনেমা হয়নি। আমি মেনে নিলাম যে তিনি অন্য কোনো দলের লোক, কিন্তু অভিনয়টা তো করতে পারতেন। তো সেই মানুষকে আপনারা দিনের পর দিন তাকে হচ্ছে অভিনয়টা করতে দিলেন না, তাকে বসিয়ে রাখলেন। এবং তিনি তো বারবার বিভিন্ন সাক্ষাৎকারে অভিযোগ তুলেছেন যে আমার এমন পরিস্থিতি হয়েছে যে আমাকে নিজের সংসার চালানো সেটাও অনেকটা সমস্যা তৈরি করছে, বা আমার উপরে যারা ডিপেন্ডেন্ট তাদেরকেও আমার চালানো। এটা তো সত্যি কথা। দেখুন মানে একটা শিল্প বা টলিউড ইন্ডাস্ট্রি, আপনি যদি বলেন যখন সিপিএমের টাইমে আমি কিন্তু কোনোদিন দেখিনি যে সিপিআইএম সরকার কিন্তু ওই টলিউড ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করেছে। কিন্তু এই সরকার আসার পরে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস যে সিন্ডিকেট চালিয়েছে, আচ্ছা হু ইজ দ্য স্বরূপ বিশ্বাস যে ডিসাইড করবে রুদ্রনীল ঘোষ অভিনয় করবে কি করবে না, বা ওখানে কোনো টেকনিশিয়ান স্টুডিওতে কোনো মেয়ে অভিনয় করবে না? আমার বেশ কিছু ক্ষেত্রে যেহেতু টলিউড ইন্ডাস্ট্রিতে যোগাযোগ থাকার সুবিধার্থে আমি যেটুকু আমি জানতে পেরেছি যে তারা ডিসাইড করে দিত, ডিরেক্টররাই বলছে। কিছুদিন আগে আমি একজন নাম বলবো না, খুব নাম করা একজন ডিরেক্টর, তিনি বলছেন যে আগে যতগুলো মুভি হতো এখন সেই হারে মুভি করা যায়নি এই তৃণমূলের আমলে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আমরা কোনো একটা শুটিং করতে যাব বাইরের স্টেটে, বাইরের কান্ট্রিতে, তখন হচ্ছে স্বরূপ বিশ্বাসটা মানে বাইরের জায়গায় যেতে গেলে ধরুন তার ফ্লাইট ভাড়া দিতে হবে, তাদের থাকতে হবে, তো সেখানে কম লোক নিয়ে যেতে হবে। না হলে আমরা একটা সিনেমায় ইনকাম করার জন্য, যেখানে এটা তো ইনকাম করতে হবে, তো বেঙ্গলি সিনেমায় ইনভেস্টমেন্ট কোথায়? এটা তো সাউথেরও মুভি না বা মুম্বাইয়েরও মুভি নয়, তো সেই জায়গায় আমাদের তো ইনকামটাও দরকার, তাহলে লোক কম নিয়ে যেতে হবে। কিন্তু এই স্বরূপ বিশ্বাসরা বিভিন্ন সময় ডেডলক ক্রিয়েট করে কি করেছে যে আপনি যদি যান, এই ডিরেক্টরই আমাকে বলছিল যে আপনি যদি যান আপনার সাথে 15 জন নিয়ে যেতেই হবে। তাহলে ওই 15 জনকে যদি আমাকে নিয়ে যেতেই হয়, তাহলে তাদের পিছনে যে খরচটা পড়বে আমি সিনেমাতে সেই টাকাটা কি তুলতে পারবো? এই করে করে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। কারণ ওখানে ডিসিশন মেকার ছিল স্বরূপ বিশ্বাস, না অভিনেত্রী না হচ্ছে কিছু। সে হচ্ছে ওই কাউন্সিলর জুই বিশ্বাসের স্বামী, আর এই হচ্ছে অরূপ বিশ্বাস যার অনেকগুলো বোন আছে, তার ভাই হচ্ছে স্বরূপ বিশ্বাস। এই স্বরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করেছে এবং ওই সুরুচির সঙ্গে ডেকে নিয়ে বিভিন্ন মহিলাদের এক্সপ্লয়েট করার অভিযোগ, এবং তার সাথে হচ্ছে সেখানে নিয়ে গিয়ে সেখানে তো বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, কন্ডোম পাওয়া যাচ্ছে, তারপরে তার চোখে যে চশমা ইউজ হতো সেখানে ক্যামেরা থাকতো, ছোটোখাটো ক্যামেরা। তো গোটা ইন্ডাস্ট্রিটাকে ওরা এইভাবে কিন্তু শেষ করেছিল। তো এই যে
এগুলো যা কাজ হয়েছে এগুলো সমস্ত কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। তার কারণ হচ্ছে এখান থেকে যে টাকাগুলো উঠতো, যে কাটমানিগুলো উঠতো, সমস্তটাই সরকারের যেত। লাইক আপনি যদি বলেন সেবাশ্রয় যে জিনিসটা রিসেন্টলি অভিযোগ উঠেছে, যে সেবাশ্রয়ের যদি কথা বলেন, আমি জানি না, আমি বিভিন্ন কাজে ওই অভয়া কেস বা অন্যান্য কিছুতে বিজি থাকার জন্য সেই সময় সেবাশ্রয় নিয়ে খুব বেশি ভাবার টাইম হয়নি। আমি সেবাশ্রয় নিয়ে শুধু একটাই অভিযোগ করেছিলাম যে সেবাশ্রয়ে ফান্ডের সোর্স কি, সেবাশ্রয় যেটা চলছে, দেখুন আমরা যে মেডিকেল কলেজগুলো এক্সিস্টিং আছে সেখানে চালাতে গেলে ইউএসজি মেশিন বলুন, এমআরআই, সিটি, হিউজ খরচ, কিন্তু ওই জায়গায় যে ট্রিটমেন্ট হচ্ছে তার এর সোর্সটা কি, যেভাবে দেখানো হচ্ছে মিডিয়াতে। তো আমি তখন কিন্তু জানতে পারিনি। আমাদের বেশ কিছু চেনা পরিচিতের ভিতরে অনেক স্টুডেন্টই আমি দেখেছি তারা যেত, আমারও পরিচিত, আমার কলেজ থেকে আরজিকর থেকেও যেতে দেখেছি বা অন্যান্য মেডিকেল কলেজ থেকে যেতে দেখেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে রিসেন্টলি যেটা বেরোলো, এবং সেই সময় একটা অভিযোগ উঠেছিল যে যিনি প্রিন্সিপাল ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের উৎপল দা, প্রফেসর উৎপল দা স্যার, তিনি হচ্ছে তার সাথে মনোমালিন্য হয় এবং তাকে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, ওই পাঠিয়ে দেওয়া হয় বর্ধমানে সম্ভবত। তিনি সেই অভিযোগ এতদিন পরে, সেই সময় আমরা বলেছিলাম যে অভিষেক ব্যানার্জির সাথে, আমাদের কাছে খবর ছিল যে তার অভিষেক ব্যানার্জির কথা মেনে না নেওয়ার জন্য তাকে আজকে ডিমোশন করে প্রিন্সিপাল থেকে সরিয়ে দেওয়া হলো। এই সেবাশ্রয় কি করেছে? সেবাশ্রয় এখন যে ভয়ঙ্কর ব্যাপারটা উঠে আসছে, সেখানে কিন্তু মানুষের পরিষেবা করেনি, বিভিন্ন আয়ুষের ডক্টর স্টুডেন্টদের নিয়ে চালিয়েছে। এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে আজকেই এফআইআর কিছু লস হয়েছে এবং সেটা তদন্ত করতে দিয়েছে সম্ভবত ডায়মন্ড হারবারের যিনি এসডিপি আছে তাকে তদন্তের দায়িত্ব দেওয়া আছে। আমি এটাই বলবো, শুধু অভিষেক ব্যানার্জি দায়ী নয়, এই বাইপাসের কিছু বেসরকারি নার্সিংহোমের সাথে যুক্ত এই র্যাকেটটা বের করা উচিত। তার কারণ হচ্ছে ওরা সেবাশ্রয় কীভাবে ইনকাম করতো, সেবাশ্রয় যে পেশেন্টগুলো আসতো সেই পেশেন্টগুলো ধরুন সাপোজ একজনের এমআরআই করতে হবে, সেই এমআরআই করতে খরচ ধরুন 12,000 টাকা। তো সেই 12,000 টাকা কী করে পাওয়া যাবে? তারা কি করতো, বাইপাসের কাছে একটা কোনো নার্সিংহোমে পাঠিয়ে দিত। সেই নার্সিংহোমে কারণ 6 দিন বা 10 দিন ভর্তি থাকলো, 10 দিন ভর্তি থাকলো 2,000 করে যদি দেওয়া হয়, তাহলে 10 × 20 স্বাস্থ্য দিন আমি 20,000 টাকা তুলে নিলাম, 12,000 টাকার এমআরআই ওখান থেকে আমি করে দিলাম। তাহলে এইভাবে টাকাটা হচ্ছে তোলা হচ্ছিল, মানে পুরোপুরি একদম ভুল বুঝিয়ে। তার মানে যে নার্সিংহোমগুলো করেছে তাদের সাথে একদম বড়সড় র্যাকেট, কিছু ডাক্তারের ভিতরে ইনভলভ, সেই র্যাকেটটা কিন্তু বের করা উচিত। সেবাশ্রয় আমি ভাবছিলাম যে অন্তত জীবনে তার তো কোনো অভাব নেই, প্রচুর টাকা ইনকাম করে, সে কালো টাকা হোক সাদা টাকা হোক, হয়তো কিছু টাকা মানুষের ভালো করে দেখানোর চেষ্টা করছে বা ইমেজ বিল্ড আপে ট্রাই করছে, কিন্তু পরবর্তীকালে দেখালো টোটালি উল্টো। স্বাস্থ্যসাথী সরকারের টাকা আপনি নিজের পকেটে নিজের পার্টির ফান্ডে ঢুকিয়েছেন, এটাই করেছে হচ্ছে সেবাশ্রয়। যেদিন এই তথ্যগুলো পরপর বেরিয়ে আসলো বা যারা যারা ওখানে ডিউটি করেছিল তারা যে সাক্ষাৎকার দিয়েছে বা ওদের হচ্ছে মেকানিজম, যে সিস্টেমটা বুঝতে পারলাম যে উনি কোনো সেবা দেননি, উনি সরকারের যে স্বাস্থ্যসাথীর নামে টাকা সেই টাকাটাকে নিজের পকেটে ঢুকিয়েছেন।